এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন 10K অনুষ্ঠানে। শুরুতেই কিছুটা ধারণা দিয়ে রাখতে চাই। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। আর তাই মালিক তার প্রতিনিধি নির্বাচনের আগে সঙ্গত কারণে কিছু প্রশ্ন করতে চান, জানতে চান তার কিছু জিজ্ঞাসার উত্তর। ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, যিনি জনগণের এসব প্রশ্নকেই তুলে ধরেছেন একটি প্ল্যাটফর্মে। 10টি মৌলিক জিজ্ঞাসা নিয়ে তিনি সাজিয়েছেন ব্রিট রবিন 10Q নামে একটি প্রশ্নমালা। শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই ব্যারিস্টার রবিনের সাথে। ব্যারিস্টার রবিন, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আপনি 10টি মৌলিক প্রশ্ন করেছেন জনগণের পক্ষ থেকে আইন প্রণেতাদের প্রতি, যারা ভবিষ্যতে আইন তৈরি করতে যাচ্ছেন, সংসদ সদস্য হতে যাচ্ছেন বা চাচ্ছেন তাদের প্রতি। এর মধ্যে সবগুলো প্রশ্নকেই আমরা গুরুত্বপূর্ণ ধরে নিয়েছি, কারণ ইতিমধ্যে আমরা প্রশ্নগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছি, দেখেছি যে এগুলো সত্যিকার অর্থেই সবগুলো গুরুত্বপূর্ণ। আজকে আমরা শুধুমাত্র একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পুরোটা পড়ার বোধহয় প্রয়োজন নেই, কারণ আপনি 10 নম্বর প্রশ্নের শুরুতেই বলেছেন ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি বাস্তবায়নের লক্ষ্যে আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন। আসলে ভূমি বিন্যাসটা সম্পর্কে কেন এই উপলব্ধি আপনার? এখানে একটা শব্দ বাদ পড়েছে, ভূমি বন্টন, বিন্যাস ও ব্যবহার নীতি। এতটাই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র এই ভূমিকে কেন্দ্র করে বাংলাদেশে যত অপরাধ সংঘটিত হয় তার শতকরা 90% হচ্ছে এই ভূমি বিরোধ। যত খুন হয় তার 93% হত্যাকাণ্ডের শিকার হয় কোনো না কোনোভাবে ভূমি বিরোধের কারণে। এবং যত অশান্তি হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীকে হ্যালো বলতে পারছি না, তার মুখ থাকে বিমর্ষ, কারণ কোনো না কোনো কারণে তার সাথে আমার ভূমি বিরোধ আছে, আমার ভাইয়ের সাথে বিরোধ আছে, আমার বোনের সাথে বিরোধ আছে। এটা হচ্ছে বন্টন নিয়ে। ভূমি বিন্যাসটা সারা বাংলাদেশে যে পরিমাণ ভূমি আছে সেই ভূমিগুলো যথার্থ বিন্যাস এতটাই জরুরি। এখন পর্যন্ত আমরা জানি না যে এই ভূমিটা আমার মূলত রাস্তার জন্য, আমার এই ভূমিটা হচ্ছে বনের জন্য, আমার এই ভূমিটা হচ্ছে খালের জন্য। না, আমি এই মুহূর্তে আরেকটু পেছনে যেতে চাই। আপনি প্রথমে যে বন্টন নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে বিরোধের মূলেই হচ্ছে আপনার এই বন্টনের তো সেইখানে আসলে আইন প্রণেতার করণীয়টা কি? এটা সমস্ত কিছুই আইন প্রণেতার করণীয়। আমরা যদি 1882 সালের সেই সম্পত্তি হস্তান্তর আইনটা দেখি এবং ওই সম্পত্তি হস্তান্তর আইনের ব্যাকগ্রাউন্ডটা চেক করি, যেটার উদ্দেশ্যই ছিল ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে একজন আরেকজনের সাথে এমন একটা বিরোধে ফেলে দেওয়া যাতে তারা নিজেরা মারামারি করে তারা এমন ব্যস্ত থাকে যাতে ব্রিটিশ সাম্রাজ্যকে ডিস্টার্ব করার সুযোগ না পায়। চমৎকার। একই আইন কিভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা আইন প্রণেতা যারা আসছি গত 54 বছরে এটা আমরা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছি। তো এটা নিয়ে বিশদ গবেষণা করে আমার যে জার্নাল আছে, আমার যে গবেষণাপত্র আছে, সেখান থেকে আমরা পরিষ্কার তথ্য পেতে পারি। সময় স্বল্পতার কারণে ডিটেলসটা আমরা আসলে প্রোগ্রামে বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। এবার আপনি যদি বিন্যাসের কথা বলেন, আসলে উন্নত বিশ্বে ভূমি বিন্যাসটা আসলে কিভাবে নির্ধারিত হয়? এই আমাদের মতোই কি আমরা যেভাবে চলছি, নাকি বিশেষ কোনো পদ্ধতি রয়েছে? না, ভূমি বিন্যাসটা আমি যদি ডমসডে বুকটা ধরি, এটা 1083 খ্রিস্টাব্দে যখন উইলিয়ামস করে, এটা সময় লেগেছে করতে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জায়গা তারা প্রথম তাদের একটা রেকর্ডে নিয়ে এসছে, মাস্টার প্ল্যান। এবং এরপরে তারা 1000 বছরের প্ল্যান করেছে যে আমার কোন জায়গাটায় পার্ক হবে, কোন জায়গাটায় আমার খেলার মাঠ হবে, কোন জায়গাটায় আমার নদী হবে, কোন জায়গাটায় আমার খাল হবে, কোন জায়গাটায় আমার রাস্তা হবে, কোন জায়গাটায় আমার শহর হবে, কোন জায়গাটায় আমার গ্রাম হবে, কোন জায়গাটায় আমার হাসপাতাল হবে, কোন জায়গাটায় আমার স্কুল হবে, কোন জায়গাটায় চিলড্রেন সেন্টার হবে, কোন জায়গাটায় বিশ্ববিদ্যালয় হবে। এগুলো কিন্তু সব ডিফাইন করা ছিল তখন। এবং অন দ্য বেসিস অফ দ্যাট পরবর্তীতে এখন পর্যন্ত অবিকল কিন্তু ওই ভূমি বিন্যাসের উপরেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। একটা নতুন করে নতুন জায়গা গাছ লাগানোর কারো ক্ষমতা নাই ওখানে। ভূমি বিন্যাস নীতিমালা এতটাই স্ট্রং।
এর চেয়ে মনে হয় শক্তিশালী উদাহরণ আর পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। কিন্তু আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার সাথে নিশ্চয়ই সেই উন্নত বিশ্বের উদাহরণ মেলাতে একটু কষ্টই হবে। সেখানে ভূমিবিন্যাসটা করতেও অনেক বেশি ধরনের স্টাডির প্রয়োজন। আপনি কি মনে করেন? আমার তো শুরু করতে হবে। আমার যদি 54 বছর পরে এসে যদি আমি এই কথা বলি যে আমি তো শুরু করতে পারছি না, আমার শুরুটা কিভাবে শুরু হবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। এই জায়গাটাতেই বিশেষজ্ঞ দরকার, এই জায়গাটাতেই সুপারম্যান দরকার, এই জায়গাটাতেই আইন প্রণেতা দরকার। এবং সাধারণ কোনো আইন প্রণেতা দিয়ে যেটা হবে না, সম্ভব না। ইন দ্য মিন টাইম আমি অনেকগুলো প্রোগ্রামে এটা বলেছি যে সত্যিকার অর্থে যারা লাখো মানুষের প্রতিনিধিত্ব করবেন তাদেরকে হতে হবে একেবারেই অন্য জগতের। আমরা তো অনেক সময় মনে করি যে লাইক ফেরেস্তার মতো নির্লোভ থাকবেন, তারা দেশের জন্য ডেডিকেটেড থাকবেন, তারা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনি কি ভূমির ব্যবহার নীতি নিয়ে কিছু বলবেন? আমি বারবার বলছি, ভূমি ব্যবহার অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট করতে হবে। আমি বুড়িগঙ্গার পাড়ে বাথরুম দিব না ফুলের বাগান দিব নাকি আমি পর্যটন কেন্দ্র গড়ে তুলব, এটা তো আমার ব্যবহার নীতিতে পরিষ্কার করতে হবে। আমার ঢাকা শহরে রাজুকের নিয়ন্ত্রণে আমার এই যে ভূমিগুলো রয়েছে, সেই ভূমিতে কোথায় স্কুল হবে, কোথায় কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, এই বিষয়গুলো ডিসাইড করা হচ্ছে না। কোনো ব্যবহারিক নীতিমালা নাই, কোনো চিলড্রেন সেন্টার নাই, কোনো স্কুল নাই, কোনো কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, শুধু ইটের পাহাড় তৈরি করছি আমরা। এটা কি ভূমি ব্যবহার নীতির মধ্যে পড়ে? তার মানে ভূমি ব্যবহার এবং বিন্যাস বন্টন তিনটি হচ্ছে অত্যন্ত জটিল এবং গবেষণার বিষয়। এটা একেবারে দায়সারা গোছের আমরা অতীতে যেভাবে চলে আসছি, বিষয়টা সেভাবে আর চলতে পারে না, আপনি বলছেন। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আমরা ঠিক এইভাবে আর চাই না। আমরা একটা সুবিন্যস্ত রাষ্ট্র চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই। আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান যাতে অন্তত পক্ষে এই দেশে বাঁচতে পারে, টিকে থাকতে পারে, অন্তত পক্ষে নিঃশ্বাস নিতে পারে, এই প্রত্যাশার জন্যই কিন্তু আজকে 10Q 10 নম্বরে 1 নম্বর ক্লজে কিন্তু দেওয়া হয়েছে ভূমি বন্টন, বিন্যাস এবং ব্যবহার নীতি বাস্তবায়নের জন্য। চমৎকার বলেছেন। তবে আসলে এই অবস্থায় কি করতে হবে? যেহেতু 3টা বিষয়, বন্টন, বিন্যাস এবং ব্যবহার, হিল ট্যাক্স থেকে শুরু করে যত দ্বীপ আছে, চর আছে, যত রকম ভূমি আছে, প্রত্যেকটা ভূমিকে রেকর্ডে নিয়ে, হিসাবে নিয়ে, চুলচেরা বিশ্লেষণ করে যেখানে যেটা করা দরকার পর্যাপ্ত রিসার্চের মাধ্যমে সেটাই করতে হবে। 1 ইঞ্চি জায়গাও অব্যবহৃত থাকবে না, থাকতে পারবে না। আমাদের দেশের মানুষের এখন জমির যে অভাব, আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের মাথা ন্যাড়া করে তার উপরে আমাদের আবাদ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে আসলে বাংলাদেশের অন্যতম একটি বড় সংকটের জায়গা হচ্ছে ভূমির সেই সমস্যা। এই ভূমির নীতিমালা যেটা তিনি করতে বলছেন, এবং এই দায়িত্বটা কিন্তু সেই সুপারম্যান বা আগামীতে যারা সংসদ সদস্য হয়ে আসবেন তাদেরকেই নিতে হবে। দীর্ঘদিন ধরে একই অবস্থা আর চলতে পারে না, চলতে দেওয়া যায় না। আমরা আশা করব আপনারা এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়টা মাথায় রাখবেন। যিনি সত্যিকার অর্থে একটি ভূমি বিন্যাস এবং ভূমির ব্যবহার বন্টন নিয়ে কাজ করতে পারবেন, যথার্থ আইন প্রণয়ন করতে পারবেন এবং বাস্তবায়নের দিকে আন্তরিকতা দেখাতে পারবেন, তাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ব্রিটরবিন যে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন সেটির ঠিকানা হচ্ছে www.britrobin.org। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার প্রার্থী সম্পর্কে দেখে নিতে পারেন, তার প্রশ্নের উত্তরগুলো, এবং আপনি মূল্যায়ন করতে পারেন 10টি প্রশ্নের উত্তরে। আপনি নম্বরও দিতে পারেন 100 মার্কের মধ্যে। আমরা আশা করব আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন, কেননা যোগ্য প্রার্থী বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে, বাংলাদেশকে বদলে দিতে পারবে, আমাদের সেই প্রত্যাশার বাংলাদেশকে নিয়ে যেতে পারবে কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই সবাই এই প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এটি কোনো দল মত বা আদর্শের জন্য নয়, এটি আমাদের জন্য, জনগণের জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী পর্বে। খোদা হাফেজ। এই রাষ্ট্রের মালিক জনগণ।